তান্ত্রিক ডেকে এনে ওকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করব। অমলের প্রস্তাবটা তার বাবা মারও অনেক পছন্দ হলো। তখন অমল ওই ডাইনিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু একটি শর্ত আছে। আমাদের পরিবারের রেওয়াজ অনুযায়ী বিয়ের আগে একজন সাধু বাবা এসে তোমাকে কিছু প্রশ্ন করবে। তোমাকে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই তোমার সাথে আমার বিয়ে হবে। এই কথা শুনে ডাইনি অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমি আপনাকে বিয়ে করার জন্য সব শর্ত পূরণ করতে রাজি আছি। যথাসময়ে তন্ত্রে মন্ত্রে শক্তিশালী একজন সাধু বাবা সেখানে এলো। অমল সাধু বাবাকে সবকিছু বলেই এখানে নিয়ে এসেছে। তিনিও প্রস্তুত হয়ে এসেছেন। তোমাকে আমার দুটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি পারো তাহলেই তুমি অমলের বউ হতে পারবে, আর না পারলে তোমাকে চলে যেতে হবে। তাহলে বলো তো, আজব জিনিস হাতে চলে, মাথায় বলে কথা, পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা। এই ধাঁধার উত্তর কি হবে? এবার আপনার যদি এই ধাঁধার উত্তর জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এই ধাঁধার উত্তর হলো কলম। ডাইনি কিন্তু এই ধাঁধার উত্তর দিতে পারল না। তখন সাধু বাবা বললেন, এটাই তোমার শেষ সুযোগ, তা না হলে তোমাকে কিন্তু চলে যেতে হবে। তাহলে বলো, একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? এবার আপনার পালা। আপনি কি বলতে পারবেন একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? আপনার উত্তর কমেন্টে জানাতে পারেন। এই ধাঁধার উত্তর হলো রাতে ঘুমিয়ে। তাহলে তার দিনে ঘুমানোর প্রয়োজন নেই। ডাইনি কিন্তু এই ধাঁধারও উত্তর দিতে পারল না। আসলে সাধু বাবা জেনে শুনেই এমন প্রশ্ন তৈরি করে এনেছিলেন যার উত্তর ডাইনি দিতে পারবে না। ডাইনি যখন দেখল তার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে নিজের আসল রূপ ধারণ করল। ভেবেছিলাম অমলের বউ হয়ে সুখে শান্তিতে বসবাস করব, কিন্তু তোরা আর সেটা হতে দিলি না। এখন তোরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবি না। হি 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 হি। কে কাকে মারে সেটা তো দেখ আগে। এই বলে সাধু বাবা মন্ত্র পড়ে ফু দিলেন আর একটি বোতল এগিয়ে ধরলেন। আর অমনি ডাইনি আস্তে আস্তে ছোট হয়ে বোতলের কাছে আসতে থাকলো। ডাইনি অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে সাধু বাবার জাদু থেকে নিজেকে মুক্ত করতে পারল না। অবশেষে ডাইনি এক পর্যায়ে বোতলের ভিতরে প্রবেশ। কতদিন পর পেট ভরে খেলাম। ক্ষুধার যন্ত্রণা আমি বুঝি, তাই তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করার পরেও তোমাদেরকে খাদ্য কষ্টে ভুগতে দেখতে পারছিলাম না। আপনি অনেক দয়ালু বুড়িমা, কিন্তু এখন আমাদের হাতে কোনো কাজ নেই। আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো কাজ করাতেন আর তার বদলে 3 বেলা খাবার দিতেন তাহলে ভালো হতো। মা, তুমি না বলেছিলে বুড়িমা আমাদের ছায়া দেখলে আমাদেরকে তাড়িয়ে দিবে? উল্টো আমাদেরকে তিনি একবেলা খেতে দিয়েছেন, তাই তো বেশি। উনি যদি আমাদেরকে এখন তাড়িয়ে দেন তাহলে আমাদেরকে না খেয়েই মরতে হবে। তাই শেষবারের মতো তার কাছে একটা অনুরোধ করছি। তোমাদের অবস্থা আমি বুঝতে পারছি। আমার শরীরটাও বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। তোমরা যদি আমার কাছে টুকটাক সাহায্য করো তাহলে মন্দ হবে না। আমরা আপনার সাথে কাজ করলে আপনার কোনো অসুবিধা নেই? না, তুমি আর তোমার ছেলে না হয় আমার গাছের ফলগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসবে, আর বাকি কাজগুলো আমি সামলাবো। ঠিক আছে বুড়িমা। কাল থেকে তোমরা তাহলে তোমাদের কাজ শুরু করে দাও। ওই বড় পাকা কাঁঠালটা আগে পার সবুজ, বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ওই বড় কাঁঠাল আর বড় আমজামগুলো এনে ঘরে রেখে দাও, ওগুলো বিক্রি করব না আমি। বুড়িমা, আপনার খাওয়ার জন্য ভালো ভালো ফল পেরে দিচ্ছি, এগুলো বাজারে বিক্রি না করলে আপনারই লোকসান হবে। হোক লোকসান, তোমাকে যা করতে বলেছি তাই করো। ঠিক আছে বুড়িমা।
ফলগুলো সারাদিন ঘরে পড়েছিল, বুড়ি একবার ছুঁয়েও দেখলো না। এই সন্ধ্যার আগ দিয়ে ফলগুলো আবার কোথায় নিয়ে যাচ্ছি? মনে হয় তার অন্য বড় কোনো খদ্দের আছে, তাই আমাদের কাছে লুকাতে চাইছে। জলপরি, তুমি কোথায়? তোমার জন্য ফল নিয়ে এসেছি। আপনি এসেছেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। জলপরি রাজ্যে সবাইকে আপনার কথা বলে দিয়েছি আমি। পরশু তারা সবাই আপনার গাছের ফল খেতে চেয়েছি। সেদিন একটু বেশি করে ফল দিয়ে যেতে পারবেন আমাদের? অবশ্যই পারবো। আচ্ছা, আমি তাহলে আসি। পরের দিন বুড়ি অনেক অসুস্থ হয়ে যাওয়ায় সবুজকে দিয়ে পাঠালো জলপরির জন্য ফল নিয়ে যেতে। জলপরি, তোমার জন্য পরিবার পক্ষ থেকে ফল এনেছি আমি। কাউকে তো দেখছি না। অসুস্থ মাথার বুড়ি কি উল্টাপাল্টা বলছে কে জানে। এক কাজ করি, আমি সব ফলগুলো খেয়ে ফেলি। বুড়ি কোথায়? আমাকে আজ ফল দিয়ে গেল না যে। দিয়ে এসেছিস ফলগুলো? না মা, কাউকে পাইনি ওখানে, তাই ফলগুলো আমি একাই খেয়েছি, আর বাকিগুলো তোমার জন্য নিয়ে এসেছি। দে তাহলে খাই। আজ বেশি করে ফল জলপরির কাছে রেখে আসিস সবুজ। আচ্ছা বুড়িমা। আজ এই সবগুলো ফলই তাহলে আমাদের। বুড়ির যা অবস্থা, কাল সকাল পর্যন্ত বাঁচবে বলে মনে হয় না। ভালোই হবে, আমাদের উপর হুকুম চালানোর মতো কেউ থাকবে না তখন। আমরা শান্তিতে এই বাড়িতে বসে বসে খাবো। হা 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 হা। বিকেল থেকে সারা রাত পর্যন্ত আমি বুড়ির অপেক্ষা করেছি, তবুও সে আসেনি। তোরাই আসলে ঠিক ছিলি, সব মানুষই ধোঁকাবাজ। তার কারণে জলপরি রাজ্যের সবাই আমাকে অপমান করেছে। আজ আমিও তাকে দেখে নেব। বুড়ি সেই রাতেই মারা গেল, আর জলপরির অভিশাপে 3 ফলের গাছটাও ধ্বংস হয়ে গেল। এই গাছের এমন অবস্থা হলো কি করে? বুড়িমা তো বলেছিল জলপরি দেওয়া জাদুর গাছ এটা, এই গাছের কিছুই হবে না। তাহলে কি সেই কিছু করেছে? এভাবেই ওই সবজিগুলো রাধক না কেন, ওগুলো খেতে অমৃতের মতো লাগবে। তরকারিতে লবণ ঢালা শেষ, ছোট বউও কিছু দেখেনি। যাই, মেজ বউ এসে পড়ার আগেই সরে পড়ি এখান থেকে। ভাগ্যিস তাড়াতাড়ি কাজটা সেরেছিলাম। এখন আর আমাকে প্রতিযোগিতা জেতা থেকে কেউ আটকাতে পারবে না। মা রুটি আর তরকারিগুলো তার কাছে নিয়ে যেতে বলেছি। চলো সবাই। চলো। সবার তরকারি থেকেই বেশ ভালো সুঘ্রাণ আসছে। বড় বউ, তুমি কি রেঁধেছো? এই নিন ছোট মাছের তরকারি আর রুটি, খেয়ে বলুন কেমন হয়েছে। ভালো। ছোট বউ, তুমি কি রেঁধেছো? মাংসের তরকারি, এই নিন। বেশ ভালো। এবার মেজো বউ, তুমি কি রেঁধেছো? সবজি রেঁধেছি। তোমার কি মনে হয় এই মাছ মাংসের সাথে তোমার সবজি পাল্লা দিয়ে পেরে উঠবে? আনো তোমার সবজি, দেখি খেতে কেমন। জি মা, এই নিন। কি ব্যাপার, মা তো আমাদের তরকারি দিয়ে 2 টুকরোর বেশি রুটি খাননি, কিন্তু মেজর তরকারি দিয়ে একটা রুটি শেষ করে আবার আরেকটা রুটি নিচ্ছেন। দুঃখিত, কিছু সময়ের জন্য আমি প্রতিযোগিতার কথা ভুলে গিয়েছিলাম। এবার বিজয়ী ঘোষণা করার পালা। জি মা, তাড়াতাড়ি বলুন, আমার তো আর তর সইছে না। তোমরা সবাই হাত মিলে দাঁড়িয়ে থাকো।
যে বিজয়ী আমি নিজেই তাকে বালা দুটো পরিয়ে দেব। আনন্দে তো আমার বুক ফেটে যাবে মনে হচ্ছে। মা নিজে আমাকে এত দামি বালাগুলো পরিয়ে দিবেন। এই প্রতিযোগিতার বিজয়ী হচ্ছে মেজ বউ, তাই মেজ বৌমাকে আমি বালাগুলো পরিয়ে দিলাম। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আমাদেরও না। সবগুলো প্রতিযোগিতাতে আমি আর বড় বউই ভালো করেছি, তাহলে ও কিভাবে বালাগুলো পায়? কোন প্রতিযোগিতার কথা বলছো? রুটি বানানোর প্রতিযোগিতাই ধরুন। আমি সবার থেকে সুন্দর রুটি বানিয়েছি, আর ছোট বউ সবার থেকে বেশি। তাহলে মেজ বউ কিভাবে জিতলো? কারণ তার রুটি তোমার মতো এত কমও হয়নি, আবার ছোট বউয়ের রুটির মতো আঁকা বাঁকাও হয়নি, তাই সে জিতেছে। বাজারে রান্নার প্রতিযোগিতায় কি হয়েছে? সবচেয়ে ভালো বাজার তো আমরা দুজনে করেছি। তোমাকে আমি যে টাকা দিয়েছিলাম সে টাকায় এতগুলো মাংস পাওয়া অসম্ভব। তুমি প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছো নিজের টাকা ব্যবহার করে। আর বড় বউয়ের বাজার ঠিক থাকলেও তার তরকারির স্বাদ কেমন হয়েছে তোমরা নিজেরাই খেয়ে দেখো। এ কি, আমার তরকারিতে এত লবণ আসলো কোথা থেকে? মুখেই দেওয়া যাচ্ছে না। কিন্তু সে হিসেবে তো মেজ বউয়ের তরকারিতেও লবণ থাকার কথা। তাহলেও জিতলো কিভাবে? সবাইকে নিজে কেউ কে আছো? আমাকে সাহায্য করো। কি হয়েছে রেহানা, তুমি এভাবে কাকে ডাকছো? তুমি এসেছো? এই দেখো আমাদের মোমোর কি যেন হয়েছে। ওকে তো সাপের কামড় দিয়েছে। দাঁড়াও, আমি এখনই তান্ত্রিককে ডেকে নিয়ে আসছি। এই মেয়েকে যেমন তেমন সাপ নয়, স্বয়ং সাপরাজই ওকে কামড়েছে। কি করেছিস তোরা? সাপরাজ তো কারো ওপর ক্ষিপ্ত না হলে তাকে কামড়ানোর কথা না। কোথায়? আমরা তো কিছুই করিনি। একটা সাপ আমাদের লালির দুধ খেয়ে নিচ্ছিল বলে আমরা ওই সাপটাকে মেরেছি। সাপরাজ কি সে কারণে আমাদের উপর ক্ষিপ্ত হয়েছেন? হতে পারে। দাঁড়া, আমি দেখি সাপরাজের সাথে কথা বলা যায় কিনা। আমাকে আর কষ্ট করে ডাকতে হবে না তান্ত্রিক মহাশয়, আমি এখানে আছি। এই সাপটাই তাহলে আমার বোনকে কামড় মেরেছে। তান্ত্রিক মশাই, আপনি এই সাপটার কিছু করুন। দাঁড়া, সাপরাজ, আপনার এই মেয়েকে কামড়ানোর পেছনের কারণ কি সেটা যদি আমাদেরকে বলতেন। ওরা দুজন আমার ভাইকে বিনা দোষে হত্যা করেছে। ওদের সবাইকে মেরে আমি তার শোধ তুলব। আমরা আপনার ভাইকে বিনা দোষে মারিনি। আপনার ভাই প্রতিদিন আমাদের লালির দুধ চুরি করে খেত। না জানি কবে সে আমাদের লালিকে কামড় মেরে বসে। সে ভয়ে আমরা আপনার ভাইকে মেরেছি। আমার ভাই সাপ হলেও সে কখনো কোনো জীবিত প্রাণীকে কামড় দেয়নি। মানুষকে কামড়ানো তো দূরের কথা, মৃত প্রাণী খেয়ে ও নিজের ক্ষুধা মেটাতো। তোমাদের গরুকে অযথা কেন কামড়াতে যাবে ও? সাপরাজ, ওরা তো আর জানতো না আপনার ভাই কেমন। না জেনে একটা ভুল করে ফেলেছে। আপনি ওদেরকে ক্ষমা করে দিন আর এই মেয়েটাকে সুস্থ করে তুলুন। ওদের ভুলের কারণে আজ আমার ভাই মৃত। ওদেরকে ক্ষমা করলে কি আমি আমার ভাইকে ফেরত পাবো? আমি জানি আপনার ভাইকে আমরা ফেরত দিতে পারবো না, তবুও মোমোকে বাঁচানোর জন্য আপনি আমাদের কাছে যা চাইবেন আমরা তাই দিব আপনাকে। সত্যি বলছো? আমি যা চাইবো তাই দিবে? হ্যাঁ, আপনি বলে দেখুন একবার। ঠিক আছে। আমার কোনো সন্তান ছিল না। আমার ছোট ভাইকে আমি আমার নিঃসন্তানের মতো বড় করেছি। আমি চাই তোমাদের প্রথম সন্তান আমাকে দিয়ে দিবে তোমরা। এ কি বলছেন সাপরাজ? আপনি মানুষের সন্তান দিয়ে কি করবেন? সেটা আমার ব্যাপার। তোমরা রাজি থাকলে বলো, নয়তো আমি চললাম। আমি রাজি, আপনি মোমোকে সুস্থ করে দিন। এ কি করলে রেহানা? আমার বোনকে বাঁচানোর জন্য আমাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিলে। নাগরাজ খুশি হয়ে মোমোকে সুস্থ করে দিল। কয়েক মাস পর রেহানার কোলজুড়ে এক মেয়ে সন্তান জন্ম নিল। তোকে পাওয়ার আনন্দের চাইতে তোকে হারানোর কষ্টই বেশি হচ্ছে। বিধাতাই কেমন পরীক্ষার মধ্যে ফেললেন আমাদের। প্রতিটা মুহূর্ত তোকে হারানোর ভয়ে কাটিয়েছি আমরা। এখন সেই ভয়টাই সত্যি হওয়ার পালা।
ভাইয়া ভাবি, সাপরাত চলে এসেছি। এই দেখুন আমাদের সন্তান। দেখতে তো বেশ সুন্দর হয়েছে। এই নাও, তোমাদের মেয়ের জন্য আমার পক্ষ থেকে কিছু উপহার। আমি তাহলে আসি। ওকে নিয়ে যাবেন না আপনি? না, আমি দেখলাম তোমরা কথা দিয়ে কথা রাখো কিনা। নিজের সন্তানকে দিয়ে হলেও বোনের জীবন বাঁচিয়েছ তোমরা। তোমরা মানুষ হিসাবে খারাপ হতে পারো না। আর আপনার ভাইকে মারার প্রতিশোধ? সন্তান হারানোর ভয়ে তোমরা এতদিন শান্তিতে এক মুহূর্ত কাটাতে পারোনি। তোমাদেরকে এতদিন অশান্তিতে দেখেই আমার